আমি যখন লিখতে বসি আমার লেখা অনেক সময় কলম থেমে যায়, জিহ্বা আড়ষ্ট হয়ে যায়। যখন আমাকে চিন্তা করতে আমি কী ধরনের শব্দ চয়ন করব, এই শব্দটার কী কী অর্থ হতে পারে, এবং এই শব্দটার দ্বারা কেউ আবার এখন যে আমরা অনুভূতির কথা বলি সেই অনুভূতির কথা বলে এসে কেউ আবার আমার গর্দান না নেয়, এটা আমাকে চিন্তা করতে হয়। কেউ আমাকে পথে ঘাটে লাঞ্ছিত না করে। তাহলে এরকম চিন্তা করতে হলে লেখকের কিন্তু কলম সেখানে থেমে যায়, তার একটা সংকীর্ণতা চলে আসে। আজকে আমরা যদি বলি সেই বেগম রোকেয়াকে আমরা এখনো পথিকৃৎ বলি নারী সমাজের, কিন্তু সেই সময় তিনি যে বই লিখেছেন তার যে শব্দচয়ন, সেই শব্দগুলি এখন একজন উচ্চারণ করলে হয়তো বা তাকে ভিন্ন রকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে হয়তো। বা কাজী নজরুলের কথাই যদি ধরি, আমরা জাতীয় কবি কাজী নজরুল, তার যে বিভিন্ন ধরনের বিদ্রোহী কবিতা আছে এবং তার যে বিদ্রোহী ভাষা বা শব্দ আছে, সেগুলি হয়তো বা এখন উনি বেঁচে থাকলে উচ্চারণ করতে পারতেন কিনা আমার সন্দেহ আছে। আমাদের সময়কালে যে মায়ের আমরা শিক্ষক পেয়েছি, দেখেছি, যাদের জ্ঞানের কাছে আমরা সবসময় মাথা নিচু করে হেঁটেছি, এখন আমরা সেইটা দেখতে পাই না। এখন অনেক সময় মনে হয় তারাও যেন, শিক্ষকরাও যেন একটা লাঠিয়াল বাহিনীর মতো হয়ে গেছে, তারা যেন কারো না কারো প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় গ্রন্থমেলা 2026, আমরা বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত লেখক বলছি মঞ্চ থেকে পাঠক, প্রকাশক, শুভানুধ্যায়ী এবং এই গ্রন্থমেলার সাথে নানাভাবে জড়িত যারা আছেন সকলের প্রতি শুভেচ্ছা। মহান ভাষা আন্দোলনের ফেব্রুয়ারি অতিক্রম করে আমরা অগ্নিজরা মার্চে এসে উপনীত হয়েছি। বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত এই বইমেলা শুরু হওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে, আমরা সেই ইতিহাসের আলোচনার বিভিন্ন স্তরে যাব। তার আগে আমরা পরিচিত করে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে আমাদের যে বইটি, আমার সম্পাদনা এবং রচনায়, এখানে দেশবরেণ্য কয়েকজন লেখকের লেখা রয়েছে। শত আলোয় জ্যোতির্ময় এই গ্রন্থটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষকে ঘিরে আমাদের প্রকাশিত, বিদ্যাভবন কর্তৃক প্রকাশিত, অয়ন প্রকাশন এবং প্রতিভা প্রকাশ কর্তৃক সহযোগী প্রকাশনা এবং উৎপাদনে স্টল নং 922 এবং স্টল নং 617, দুটি স্টলে আমাদের বইটি রয়েছে। এই দুটি স্টলে আপনারা বইটি পাবেন। আজ আমরা পরিচিত করাবো বাংলাদেশের স্বনামধন্য একজন লেখক, শিক্ষাবিদ, কবি ও সাহিত্যিক প্রফেসর কালাচাঁদ শীল মহোদয়। তিনি বহুগুণে গুণান্বিত একজন সাহিত্যিক ব্যক্তিত্ব। এই বইটিতে স্যারের লেখা রয়েছে, নিজের লেখা, বই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমরা এখন স্যারের মূল্যবান মতামত এবং প্রতিক্রিয়া জানতে চাইব। আপনার প্রকাশিত এবং আপনার লেখা যে বইটা শত আলোয় জ্যোতির্ময়, অনেক চমৎকার একটি প্রকাশনা, অনেক তথ্য সমৃদ্ধ একটি প্রকাশনা। এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে তুলে ধরেছেন মানুষের সামনে, বর্তমান প্রজন্মের সামনে। শিক্ষা বিস্তারে, গবেষক তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনন্য এবং এদেশের সংগ্রামের প্রতিটা অধ্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জড়িত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটি গেট করা হয়েছে, গেটটির নাম দেওয়া হয়েছে মুক্তি ও গণতন্ত্র উত্তরণ। এটা দিয়েই বোঝা যায় যে মুক্তির পথ ঢাকা বিশ্ববিদ্যালয় দেখাচ্ছে এবং জ্ঞানই হচ্ছে মুক্তির পথ। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেটা অর্জন করেছি। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা দেখি, অতীতে যেমন পড়াশোনা যেভাবে চলতো, আন্দোলন সংগ্রাম গবেষণা সমান তালে চলতো, কিন্তু আমরা সেই জায়গাটাতে এখন যেটা মনে হচ্ছে আমার কাছে, আমরা সেই ভৌলিক গবেষণা বা আমরা যে আমাদের সময়কালে যে মায়ের আমরা শিক্ষক পেয়েছি, দেখেছি, যাদের জ্ঞানের কাছে আমরা সবসময় মাথা নিচু করে হেঁটেছি, এখন আমরা সেইটা দেখতে পাই না। এখন অনেক সময় মনে হয় তারাও যেন, শিক্ষকরাও যেন একটা লাঠিয়াল বাহিনীর মতো হয়ে গেছে, তারা যেন কারো না কারো প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। 2 দিন আগেই আমি আমার এক বিশ্ববিদ্যালয়ের, আমারই এক ব্যাচ সিনিয়র, অনেক একসাথে হাসছিলাম, তো আমরা স্মৃতিচারণ করছিলাম আমাদের সময়ের কথা। তখন তিনি বললেন যে তাদেরই এক বন্ধু একজন হাউস টিউটরকে আড়ালে থেকে টোন কাটছিল। সেই টোনটা স্যারের কানে যাওয়ার পরে স্যার যখন ফিরে তাকাইছে কে বলল, এরপর আর কারো সেখানে হদিস পাওয়া যায়নি। তার মানে সে দুষ্টামি করলেও দূর থেকে যে করেছে
কিন্তু কখনোই তার মুখোমুখি হওয়ারও কিন্তু সাহস ছিল না। আর এখন আমরা দেখি আমাদের ছাত্ররা তার শিক্ষকের কলার ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করে, এটা অহরহ ঘটছে। এটি আসলেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের শিক্ষাঙ্গনের জন্যই, আমাদের শিক্ষার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটি অশনি সংকেত। এই অবস্থা চলতে পারে না। এই অবস্থা থেকে ফিরিয়ে আনার দায়িত্ব যেমন আমাদের শিক্ষকদের রয়েছে, তেমনি সুধী সমাজ বলি, অভিভাবক বলি, তাদেরও সেই দায়িত্ব আছে। তাদের এখন আসলে এক ধরনের মোটিভেশন দরকার আমাদের বর্তমান প্রজন্মকে। তারা যেন তাদের পূর্ববর্তী প্রজন্মকে সম্মান করে, শ্রদ্ধা করে, তাদের আন্দোলন সংগ্রামের যে অবদান, জ্ঞান বিজ্ঞান চর্চায় যে অবদান, এগুলিকে যেন তারা সম্মান করে। অতীতকে যদি আমরা সম্মান করতে না পারি, আমরা যদি আমার শিক্ষককে সম্মান করতে না পারি, শ্রদ্ধা জানাতে না পারি, তাহলে আমিও একদিন শ্রদ্ধার আসনে বসতে পারবো না, আমাকেও কেউ শ্রদ্ধা করবে না। তাহলে সেক্ষেত্রে আমরা একটা বিশৃঙ্খল জাতি ছাড়া আর কিছুই পাবো না। সুতরাং আমি মনে করি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সকল বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষাঙ্গনের শিক্ষকদেরকে, আমরা জন্মসূত্রে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা রাজনৈতিক প্রাণী, রাজনৈতিক জীব, কিন্তু আমাদের পেশাগত মর্যাদা রক্ষা করে আমাদের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে ন্যায় এবং সত্যকে সামনে নিয়ে দাঁড়াতে হবে। ন্যায়ের পথ শিক্ষকরাই দেখাইতে পারে। ন্যায় এবং সত্যকে যদি আমরা ঊর্ধ্বে তুলে ধরতে না পারি, তাহলে বুঝবো যে আমাদের বিবেক পরাজিত হয়েছে। আর এক্ষেত্রে রাষ্ট্রেরও ভূমিকা থাকতে হবে। আজকে একজন লেখক হিসাবে আমি বলতে চাই যে আমি যখন লিখতে বসি, আমার লেখা অনেক সময় কলম থেমে যায়, জিহ্বা আড়ষ্ট হয়ে যায়। যখন আমাকে চিন্তা করতে আমি কি ধরনের শব্দ চয়ন করব, এই শব্দটার কি কি অর্থ হতে পারে, এবং এই শব্দটার দ্বারা কেউ আবার, এখন যে আমরা অনুভূতির কথা বলি, সেই অনুভূতির কথা বলে এসে কেউ আবার আমার গর্দান না নেয়, এটা আমাকে চিন্তা করতে হয়। কেউ আমাকে পথে ঘাটে লাঞ্ছিত না করে। তাহলে এরকম চিন্তা করতে হলে লেখকের কিন্তু কলম সেখানে থেমে যায়, তার একটা সংকীর্ণতা চলে আসে। আজকে আমরা যদি বলি, সেই বেগম রোকেয়াকে আমরা এখনো পথিকৃৎ বলি নারী সমাজের, কিন্তু সেই সময় তিনি যে বই লিখেছেন, তার যে শব্দ চয়ন, সেই শব্দগুলি এখন একজন উচ্চারণ করলে হয়তো বা তাকে ভিন্ন রকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে হয়তো। বা কাজী নজরুলের কথাই যদি ধরি, আমরা জাতীয় কবি কাজী নজরুল, তার যে বিভিন্ন ধরনের বিদ্রোহী কবিতা আছে এবং তার যে বিদ্রোহী ভাষা বা শব্দ আছে, সেগুলি হয়তো বা এখন উনি বেঁচে থাকলে উচ্চারণ করতে পারতেন কিনা আমার সন্দেহ আছে। তো সুতরাং আমাদের সেই সহনশীলতা, কথা বলার স্বাধীনতা, নৈতিক মর্যাদা, মূল্যবোধ, এগুলিকে ঊর্ধ্বে তুলে ধরেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। অন্যের কথা শোনার মতো ধৈর্য থাকতে হবে, পরমাৎ সহিষ্ণুতা, সেটাই আসলে হওয়া উচিত আমাদের। তবে এই স্বাধীনতার মানে আমি যা খুশি তাই করব, তা কিন্তু নয়। সেই ক্ষেত্রে আমাদের বিবেককে আগে যদি আমরা প্রশ্ন করি, আমি যা করছি তা কি ঠিক করছি? এবং প্রতিদিন যদি আমার বিবেককে আমি রাতের বেলা অন্তত ঘুমাতে যাওয়ার সময় প্রশ্ন করি, তাহলেই দেখা যাবে যে আমি নিজে সংশোধিত হয়ে গেছি, যদি আমি সারাদিনে কোনো ভুল করে থাকি। তো সুতরাং আমি আশা করব যারা লেখক সমাজ আছেন, বুদ্ধিজীবী সমাজ আছেন, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী আছেন, তাদের দায়িত্ব এই সমাজটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের যে এখন যে সভ্যতার সংকট চলছে আমি বলবো, সেখান থেকে পরিত্রাণ করতে হলে অবশ্যই আমাদের পূর্বপুরুষের ইতিহাস, ঐতিহ্যকে আমাদের সামনে ধারণ করে এগিয়ে যেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বিশ্ববিদ্যালয়কে ঘিরে বই প্রকাশ, এটা বিশ্ববিদ্যালয়কে অগ্রগতির ক্ষেত্রে এবং দেশ, জাতীয়, সমাজের অগ্রগতির ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পারে? একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে প্রকাশনা, সেটা বই হতে পারে, সংকলন হতে পারে এবং বিভিন্ন রকমের প্রকাশনা হতে পারে, অর্থাৎ বইকে ঘিরে সাহিত্য চর্চা। অবশ্যই লেখার বিকল্প নেই। এটা যেমন আপনি যে তথ্যগুলো নিয়েছেন অন্য লেখা থেকে নিয়েছেন, তো সুতরাং এই লেখা কিন্তু পূর্ববর্তীর সাথে পরবর্তী প্রজন্মের একটি সেতুবন্ধন তৈরি করে। সুতরাং সেই আপনি লিখছেন, আরও লিখবেন, তার মধ্য দিয়ে পরবর্তী প্রজন্ম জানবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানবে আমাদের সভ্যতা, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গর্বের ধন কারা ছিল, তাদেরকেও তারা চিনতে পারবে। কারা আমাদের মুক্তিযোদ্ধাতে শহীদ হয়েছিলেন, কারা আন্দোলন সংগ্রাম করেছেন, এটিও তারা আন্দোলন সংগ্রামের ইতিহাস
জানতে পারবেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের নিবিড় সম্পর্ক রয়েছে, যেটা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় জাতিকে পথ দেখাতো, ডাকসুকে একসময় বলা হতো দেশের দ্বিতীয় পার্লামেন্ট। তো সুতরাং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ সচেতনভাবে আগামী দিনেও আশা করি নেতৃত্ব দেবে সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, এবং আমাদের যে ঐতিহ্য আছে তার ধারাবাহিকতা রক্ষা করে চলবে। কারণ ধারাবাহিকতা রক্ষা না করলে একটা জাতি যদি তার অতীতকে ভুলে যায় তাহলে সে জাতি দাঁড়াতে পারে না। সে জাতি কি আমরা বলবো যে আলোকময় পথ থেকে তারা বিচ্যুত হয়ে যাবে। হ্যাঁ, আমাদের পরিবর্তন হবে, সংশোধন হবে, কিন্তু অতীতকে মাইনাস করে নয়। হ্যাঁ, সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। তাহলে আমাদের ওইটাকে আরো কিভাবে আমরা সমৃদ্ধ করতে পারি, সেই পথ ধরে কিভাবে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টাই আমাদেরকে অব্যাহত রাখতে হবে। তাহলে আমরা একটা সুন্দর জাতি পাবো, একটা সমৃদ্ধ বাংলাদেশ পাবো।